আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। আশা করি অনেকদিন পর আমাকে দেখতে পেয়ে আপনাদের সবার কাছেই ভালো লাগতেছে, কারণ আপনারা অনেকেই আমাকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ফোন কলের মাধ্যমে অনুরোধ করতেছেন আমি যেন আর বিলম্ব না করি, আমি যেন খুব শীঘ্রই আপনাদের সাথে আড্ডা দিতে আসি, ভিডিও আপলোড করতে আসি। তো আজকে চলে আসলাম। মানে অনেক ইচ্ছা করে রেগুলারই বা প্রতিদিনই আপনাদের সাথে আড্ডা দিতে, কিন্তু নানান ঝামেলা, ব্যস্ততা, অপারেশনের জন্য হয়ে উঠতেছিল না। তো মোটামুটি অনেক ঝামেলা শেষ করে এখন অনেকটাই ফ্রি হয়ে গেছে। আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতে পারে যে আমি তো ব্যবসা ছেড়ে দিছি, দোকান ছেড়ে দিছি, মোটামুটি অনেক দিনই হয়েছে। তারপর গত মাসের 20-22 তারিখের দিকেই আমি দোকান খালি করে মানে একদম ফ্রি হয়ে গেছি, মানে দোকানের ঝামেলা থেকে ফ্রি হয়ে গেছি। কিন্তু এরপরেও মানে আরো অনেক জিনিস নিয়েই ব্যস্ত ছিলাম, কারণ দোকানের অনেক ডেকোরেশন বা মালামাল ওইগুলো মানে বিক্রি করা কিছু বাকি ছিল। এখনো টুকিটাকি কিছু জিনিস আছে, সেগুলোর জন্য মানে একটু দৌড়াদৌড়ি বা পেরেশানি ছিল। তো ওইগুলো শেষ করে মোটামুটি অনেকটাই ফ্রি আছে। তো মাঝখানে একটা জিনিস হয়েছে যে এতদিনের এই সব ঝামেলা বা পেরেশানির জন্য আমি আমার আসামিদের ওপর কোনো দৃষ্টি রাখি নাই। তো এইটা যে আমার জন্য কতটা শান্তির একটা মাস গেছে, মানে একদিকে মা হারানোর সুখ, যন্ত্রণা, কষ্ট সেটা তো আছেই। তো সেই জন্য ইউটিউবে আমি অনেকটা সময় কম দিছি, কিন্তু আমার আসামিদের উপরও সেখানে আমার দৃষ্টিটা কম ছিল, সেই জন্য অনেকটা শান্তিতে ছিলাম। মানে ওই যে একটা ঝামেলা, তাদের বিরক্তিকর কিছু টাইটেল, থাম্বনেল চোখের সামনে পড়া, হওয়া, এগুলো থেকে অনেকটা ছিলাম। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে একটা প্রসঙ্গ ভুলেই গেছি, সেটা হচ্ছে আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আপনাদের সবার প্রিয় রিদা সোনামণিও আছে। হয়তো বা যে আপনারা ভিডিওর মধ্যে ফ্রেমের মধ্যে চলে আসছে, রিদার হাত দেখতে পাচ্ছেন, রিদা কিন্তু লুকিয়ে আছে আপনাদেরকে সারপ্রাইজ দিবে বলে। তো আর বেশিক্ষণ রিদাকে লুকিয়ে না রেখে রিদাকে আপনাদের সামনে নিয়ে আসি। আপনারা রিদাকে দেখেন। আম্মু আসো, হ্যাঁ সবাইকে সালাম দাও। তো অনেকদিন পর্যন্ত রিদা সোনামণি একটু অসুস্থ ছিল, মানে 1 মাসের মধ্যে রিদা মনে হয় 15 দিনের মতো অসুস্থই ছিল, কারণ আম্মা মারা যাওয়ার আগের থেকেই রিদা একটু অসুস্থ ছিল। তারপর আম্মা মারা যাওয়ার 2-1 দিনের মধ্যে সুস্থ হওয়ার পরে 15 দিন বা 20 দিনের মধ্যে আবার অসুস্থ হয়ে আবার 6-7 দিন অসুস্থতায় ভুগছে। তো এবার আমার আম্মুটা এখন সুস্থ আছে। অসুস্থ শরীর নিয়ে আমার আম্মু সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। ও ঠান্ডা, এখনো ঠান্ডা, সম্পূর্ণ সুস্থ হয় নাই। যাই হোক, মানে জ্বর, নাক দিয়ে পানি পড়া, মানে ঠান্ডাটা আছে ইয়েতে, কিন্তু মোটামুটি সুস্থ রিদা এবং রিদার আম্মু এখন। তো রিদার সেমিস্টার পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গেল, মানে এটা কি সেকেন্ড সেমিস্টার, মানে দ্বিতীয় সাময়িক পরীক্ষা গেল, বাংলা ইংরেজি মানে মিক্সার হয়ে গেছে। তো এখন আবার মানে সেমিস্টার পরীক্ষা শেষ হইতে না হইতেই মাসিক পরীক্ষা শুরু হয়ে গেছে। আবার এই মাসিক পরীক্ষার নাম্বারগুলোও তাদের মানে সব বার্ষিক পরীক্ষার শেষে সব সাবজেক্টের সাথে মানে সব সেমিস্টার নাম্বার মিলিয়ে দিলে একটা রেজাল্ট হবে। তাই মানে মাসিক পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার আম্মুটার উপর অনেক ধকল যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে মাশাল্লাহ প্রথম বছর রিদাকে প্লেতে না পড়িয়ে নার্সারিতে দিয়ে দেওয়া একবারে খারাপও হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। মাশাল্লাহ রিদার রেজাল্টও ভালো হচ্ছে। তো রিদার রেজাল্ট নিয়ে একদিন আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে, পড়াশোনার ব্যাপারে কতটুকু কি হইলো, রিদার অগ্রগতি, এগুলো আপনাদেরকে জানাবো। আম্মু, আজকে তুমি কি বলবা, কিছু বলবা? কি বলবা বলো তো? হাতিমাতিম ছড়াটা বললাম দিবা। আচ্ছা, আজকে হাতিমাতিম ছড়া বলা, তারপর আজকে অন্যরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে মানে আড্ডা হবে, আমি কিছু কথা বলবো। রিদার ছড়াটা শুনে রিদা বসে থাকলে বসে থাকবে, চলে গেলে চলে যাবে। রিদাকে বিদায় দিয়ে দিব, আপনাদের সাথে কথা হবে। রিদা, তুমি এবার তোমার কি বলবা সেটা বলো। ও, আমিও বলবো। আচ্ছা, ওই যে রিদা ওই ছড়াটা বলবে,
হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা তুমি এবার বলো, তুমি তুমি দাঁড়িয়ে বলো, তুমি এখানে দাঁড়িয়ে বলো। তাদের খালা একটা সিং, তারা হাট্টিমা টিম টিম। হয় নাই, তুমি তো এটা বলতে, রিদা কি বলতে চাইছিল জানেন, যে রিদা হাট্টিমা টিম টিম, রিদা মাঠে পারে ডিম, রিদার খাড়া একটা শিং, রিদা হাট্টিমা টিম টিম। এটা বলতে চাইছিলেন না তুমি? তুমি তো আমাকে বললা যে তুমি এটাই বলবা, কালকে আমাকে এটা শোনাচ্ছে। বাবা আমার তো একটা শিং, হাট্টিমা টিমের কয়টা শিং? আমি বলছি দুইটা, বলতেছে আমার তো একটা। এটা বলছিল না তুমি? আচ্ছা এখানে বসে থাকো, নাহলে চলে যাও। হ্যাঁ তোমার আচ্ছা তাহলে চুপচাপ বসে থাকো, আর কোনো কথা বলা যাবে না। তো ভিউয়ার্স, একে তো আমার রেগুলার যেসব আসামিরা আছে, ওই অমানুষ কুলাঙ্গার জন্তু জানোয়ার রাতের রাজা রানীরা, তারা যে সব নষ্টমী নোংরামি বেহায়াপনা চিটারি বাট্টারি প্রতারণা করে, এগুলো দেখে তো মেজাজ খারাপ হয়। এছাড়া এই যে গত একটা মাসে আমি ইউটিউবে সময় না দিলেও ইদানিং একটু ফেসবুকে আমি অ্যাক্টিভ ছিলাম। আমি নিজস্ব কোনো স্ট্যাটাস বা কোনো ইয়ে না দিলেও মানে অন্যান্য বন্ধু বান্ধবদের যে ইয়েগুলো সামনে আসতেছিল আমার ওয়ালপেপারে বা টাইম লাইনে আসতেছিল, ওইগুলো দেখে মানে আয় তো অবাক, মানে অনেক ধরনের অনেক কিছুই। মানে গত 4-5 বছরের মধ্যে আমি ফেসবুকে এতটা সময় কাটাইনি, মানে ইদানিং এই একটা মাস আমি যে সময়টা কাটাইছি। তো একটা জিনিস রিয়েলাইজ করলাম যে নির্লজ্জতা বেহায়াপনা, এটা মানে এতদিন পর্যন্ত তো মনে করতাম যে ওই নোংরা পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবার, দেশীভূত দাঁতের বাগান পরিবারেই সীমাবদ্ধ, বা তারা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নির্লজ্জ বেহায়া। কিন্তু এখন দেখতেছি এটা এত পরিমাণে মহামারী আকার ধারণ করছে, এত ছোঁয়াচে এটা। হ্যাঁ আচ্ছা নামো, কিন্তু আর কোনো কথা বলবো না, আমি জরুরি কথা বলতেছি। এটা এত মানে ইয়ে মানে ছোঁয়াচে ভাবে মানে মহামারী আকার ধারণ করছে এই নির্লজ্জতামি ও বেহায়াপনাটা, যে এটা ছোট একদম নিচু শ্রেণী থেকে শুরু করে, ছোট শ্রেণী থেকে শুরু করে হাই সোসাইটি পর্যন্ত মানে এটা মানে বিস্তার লাভ করছে বা সবাইকে আক্রান্ত করে ফেলছে। এখন এরা কি হাই সোসাইটির মধ্যে পড়ে কিনা সেটা দেখবেন। আমি যে ইয়েতে বললাম যে এখানে আমাদের বাংলাদেশের নাম্বার 1 নায়ক বা যে নিজেকে সুপারস্টার দাবি করে, আমিও এই হিসেবে নায়ক হিসেবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তাকে সুপারস্টার খেতাব দিতে কার্পণ্য করব না, কারণ সে বর্তমান বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নাম্বার নায়ক বা সুপারস্টার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তি হিসেবে মানে সে কি বলবো, সাধারণ একদম একটা মানে একদম মধ্যবিত্ত, অনেকের চাইতেও থার্ড ক্লাস, কারণ তার মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই। এখন ব্যক্তিত্ব যে সে একটু ইয়ে থেকে মিডিয়া থেকে আড়াল হয়ে থাকে, এখানে সেখানে সব জায়গায় ইন্টারভিউ দেয় না বা কোনো টক শোতে তেমন একটা আসে না, শুধু ঈদের মধ্যে দেখা যায়, এছাড়া দেখা যায় না এই সেই টিকটক করে না বা এটা সেটা এরকম কিছু, সেই জন্য তার ব্যক্তিত্ব উঠে আছে না। ওই যে তার যে 2টা কথিত বউ আছে, যে ডিভোর্স দিয়ে দেওয়ার পরেও এখনো তারা নাকি তার বউ, মানে তার বউরা দাবি করে, ঠিক আছে। আর সেও তার বউ এবং বউয়ের সাথে যে ক্যাসেটগুলো বাচ্চা কাচ্চাগুলো আছে ওদেরকে সময় দেওয়ার নাম করে সেই সব ডিভোর্স দিয়ে দেওয়া বউদেরকে নিয়ে পুষ্টি নষ্টি করে। তো কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কোনো ধার্মিক বা মুসলমান ব্যক্তির পক্ষে এরকম যে ডিভোর্সি বউয়ের সাথে এইরকম পুষ্টি নষ্টি করা মানে মানায় না। সেই জন্য যে তার কোনো ব্যক্তিত্ব আছে বলে আমি মনে করি না। তবে নায়ক হিসেবে সে 1 নাম্বার, আমি তাকে মানে নায়কের দিক থেকে
পছন্দ করি যে বাংলাদেশে তার সমকক্ষ বর্তমানে আর কোনো নায়ক নাই, এই ব্যাপারে কোনো বিতর্ক চলবে না। অনেকে অনেক কিছু বলতে পারেন, ইয়ে করতে পারেন, কিন্তু নায়ক হিসেবে তাকে আমি পছন্দ করলেও ব্যক্তি হিসেবে তাকে পছন্দ করি না। আরেকটা ফাউল বা ওই যে এইরকম যে খেলোয়াড় হিসেবে সে বাংলাদেশের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় খেলোয়াড় ছিল, বা বিশ্বের অন্যান্য খেলোয়াড়দের মধ্যেও আমাদের দেশি হিসেব করে আমি তাকে পছন্দ করতাম। সে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ব্যক্তি হিসেবে আমি তাকে ঘৃণা করি। কিন্তু তাদের ইদানিং কিছু কর্মকাণ্ড যেগুলো দেখতেছি, একে তো ওই যে বউ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তারা বিতর্কের জন্ম দেয়। এরপরে এই যে আজকে বিশেষ একটা দিন বলতে পারেন, এত বছর ধরে বা ছোটবেলা থেকে আজকের এই দিনটাকে ওই যে স্বৈরাচার খুনি হাসিনা আমলে আমরা ইয়েতে ছিলাম, তবে অন্যান্য সরকার থাকলেও এই দিনটাকে অন্যান্য সরকাররাও একটা শ্রদ্ধা নিবেদন করে বিশেষ একটা দিন ঘোষণা করেছিল যে জাতীয় শোক দিবস 15ই আগস্ট। তো সেই হিসাবেই কিন্তু মানে এই দিনটা পালিত হয়ে আসতেছিল, কিন্তু বিগত 16-17 বছরে ওই স্বৈরাচারী খুনি হাসিনা যেভাবে এক নায়কতন্ত্রটাকে কায়েম করার চেষ্টা করছিল বা দেশটাকে মানে জিম্মি করে রাখছিল, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে রাখছিল, তারই বহিঃপ্রকাশ হিসেবে এই যে গত বছর এই 15ই আগস্ট শোক দিবস পালিত হয় নাই, এই সরকারি ছুটিটা বাতিল করা হয়েছে, তারই ধারাবাহিকতায় এই বছরও মানে 15ই দিবসের শোক দিবসটা মানে ছুটিটা বাতিল করা হয়েছে। কিন্তু কাকতালীয় ভাবে বা যে কোনো ভাবেই হোক এই শোক দিবস এইবার মানে 15ই আগস্ট শুক্রবার পড়ায় অটোমেটিক ভাবে এটা একটা ছুটির দিন হয়ে গেছে। কারণ আমাদের বাংলাদেশে সাপ্তাহিক 2 দিন ছুটি, শুক্র শনিবার। তো তাদের জন্য এটা মানে কি বলবো, খুবই সৌভাগ্যের একটা বিষয় যে সরকার চাইলেও এই ছুটিটা সরকার ক্যান্সেল করতে পারেনি। মানে 15ই আগস্টের ছুটি সাপ্তাহিক ছুটিতে পড়ে গেছে। কিন্তু এর পরেও কিছু নির্লজ্জ বেহায়া শরম ছাড়া এই দিনটাকে কেন্দ্র করে তাদের পালিয়ে যাওয়া মায়ের বাপের মৃত্যুর এই দিনটাকে পালন করার জন্য তারা মাজার জিয়ারত বা শোক প্রকাশ করার জন্য কি করছে, ওই যে ধানমন্ডি 32 নম্বরে শোক প্রকাশ করতে গেছে। জানে যে এত ব্যারিকেড, এত বাধা, এত বিপত্তি, সেখানে ছাত্র দল, ছাত্র শিবির বা মানে অন্যান্য আরো যেসব ছোট বড় দলগুলো আছে বা সরকারি ভাবে পুলিশ, র্যাব, আর্মি সব ভাবে মানে অন্যরকম একটা প্রোটেকশন দিয়ে রাখা হচ্ছে যে দেশে এই 15ই আগস্ট পালন করা উপলক্ষে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, যে কাউকে পেয়ে এই বিএনপি বা এনসিপি বা জামাত ইসলাম বা ছাত্র শিবির কাউকে আঘাত না করে, না করে, মানে কোনো একটা বিশৃঙ্খলার তৈরি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য সরকারি ভাবেও বিভিন্ন একটা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু কিছু নির্লজ্জ বেহায়া শরম ছাড়া, ওই যে বাপ ছাড়া জন্ম নেওয়া কিছু কুলাঙ্গার বা নির্লজ্জ বেহায়া তারা আসছে তাদের জাতির পিতার করতে, যে নিজের পিতার জন্মদিন বা মৃত্যুদিন বা জীবিত আছে না মরে গেছে এইগুলো পালন করা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। মানে তারা আসছে কবে কে কোথায় মানে কিভাবে মারা গেছে সবকিছুর পরেও শেখ মুজিবুর রহমানের একটা অবদান তো অবশ্যই আছে, কিন্তু আমিও তাকে জাতির পিতা হিসেবে স্বীকার করি না। সে জাতির শ্রেষ্ঠ সন্তানও না, জাতির পিতাও না, মানে বাঙালি জাতির পিতাও না, ইও না। এটা শুধু আওয়ামী লীগের জাতির পিতা, যে তাদের পিতা হইতে পারে, কিন্তু বাঙালি জাতির পিতা সে না। কারণ এর আগে থাকতেও বাঙালিরা বাংলা ভাষাতেই কথা বলতো। এর আগে অনেক বড় বড় বীর পুরুষ বা নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, এরকম আরো অনেকে ছিল, তাদেরও আগে হয়তো আরো অনেকে ছিল। তো শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকার করে নিতে হবে, সেটা মানে কোনোভাবেই মানে যুক্তিসঙ্গত না। এটা শুধু আওয়ামী লীগের পিতা, যে তাদের দলীয় সংগঠনের পিতা। আম্মু বসো, ঠিক আছে।
তো এইটা নিয়ে কিছু পাগল ছাগল, এই যে আমি সম্ভব হলে স্ক্রিনে একটা ছবি দিব, সেই পিরোজপুর থেকে এক ভণ্ড মাওলানা তার বউ নিয়ে আসছে। তো বউটা অবশ্য তার বিরোধিতা করতেছিল, যে বউটা কথাবার্তাতে একদম বুঝিয়ে দিছে যে তার একটু মানসিক সমস্যা আছে, মানে জামাইয়ের ওই ভণ্ড মাওলানার একটু মানসিক সমস্যা আছে। সাংবাদিকদের উপরেও বউ একটু ক্ষিপ্ত হয়েছে যে আপনারাও কি তার মতন পাগল হয়েছেন, আপনাদেরও কি মাথা খারাপ যে তার ইন্টারভিউ নিচ্ছেন, তার কথা শুনতেছেন। সেই তো সে আসছে 32 নম্বরে শেখ মুজিবুরের কবর জিয়ারত করতে, বলতেছে যে আমি শেখ মুজিবুর রহমানের জাতির পিতার কবরটা জিয়ারত করার অধিকার আমার নাই, সুখ প্রকাশ করার অধিকার নাই। আরে ছাগলের বাচ্চা, পাগলের বাচ্চা, তোর বাপের মানে খবর আছে কিনা সেটা জানি না, কি বলবো। আচ্ছা 32 নম্বরে এই শেখ মুজিবুর রহমানের কবর কোথা থেকে আসছে এটা আমার জানা নেই। ভিউয়ার্স, আপনাদের কারো যদি জানা থাকে তাহলে একটু বলবেন। আমি যতটুকু জানি যে শেখ মুজিবুর রহমানের কবর বা মাজার সেটা হচ্ছে টুঙ্গিপাড়ায়। তো সেইখানে যদি শ্রদ্ধা নিবেদন করার কিছু থাকে তাহলে গোপালগঞ্জে গিয়ে সেই টুঙ্গিপাড়ায় গিয়ে তারা মাজারে ফুল নিবেদন করবে, শ্রদ্ধা নিবেদন করবে, সুখ প্রকাশ করবে, ইয়ে করবে। সেগুলো না করে আরো কিছু আওয়ামী লীগ বা যুবলীগ, ছাত্রলীগ, যাই হোক, মানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, নেতারা তো সব পালাইছে, কিন্তু কর্মীরা নির্লজ্জের মতো, যেই দলের নেতারা সেই দলের কর্মীদেরকে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে কর্মীদের কোনো চিন্তা না করে, খোঁজখবর না করে, নিজের যান বাঁচিয়ে, নিজের আখের গুছিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, আবার তাদের জন্য মাঠে ঘাটে এখানে সেখানে গন্ডগোল করে, উচ্ছৃঙ্খলতা করে, নিজে বিপদে পড়ে, আর মানে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যে এই জন্যই সোজা কথা, এদের যেতে নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া মানে আর কেউ নাই বাংলাদেশের ইতিহাসে। এই শেখ হাসিনার আগে আর কোন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কেউ পালিয়ে যায় নাই। হোসেন মোহাম্মদ এরশাদও স্বৈরশাসক ছিল, কিন্তু সেও জেল খাটছে, সে দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। অন্যান্য নেতাদেরকে হয়তো বা হত্যা করা হয়েছে, শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, মানে আমাদের মেজর জিয়াউর রহমানকে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আরো অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কিন্তু কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। খালেদা জিয়াও জেল কাটছে, জামাত ইসলামের নেতৃবৃন্দরা জেল, ফাঁসি, জুলুম অনেক কিছুর শিকার হয়েছে, কেউ কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। ঠিক আছে, এই শেখ হাসিনা এটার দৃষ্টান্ত স্থাপন করলো। আর যেখানে শেখ হাসিনা এবং তার ছেলে, জাতির আরেক কুলাঙ্গার সন্তান, আমাদের ভাইগনা, জাতির ভাইগনা, মেন্টাল বৈজ্ঞানিক, সে একদম প্রকাশ, মানে ভবিষ্যৎ আওয়ামী লীগের যে কর্ণধার, যে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে সবাই স্বপ্ন দেখে, সেই মেন্টাল জয়, সজীব ওয়াজের জয়, সরাসরি একদম প্রকাশ্যে মিডিয়ার সামনে নিজের চ্যানেল থেকে এসে বা নিজের আইডি, ফেসবুক আইডি থেকে এসে বা টুইটার থেকে যে কোনো মাধ্যমে সে জানান দিয়ে বলছে বা ভাষণ দিয়েছে যে এই জাতির বা এই দলের, এই দেশের কারোর প্রতি আর তাদের কোনো দায়বদ্ধতা নাই। আপনাদের দেশ, আপনাদের মানে চিন্তা ভাবনা আপনারা আপনাদের মতো গুছিয়ে নেন। আমার মা অনেক চেষ্টা করছিল দেশটারে একদম চুষে মুষে ইয়ে করে খাইতে, ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিতে। আমার মা শেষ পর্যন্ত আর পারে নাই, তো আমার মা পালিয়ে আসছে আমার সৎ বাপের কাছে, মোদির কাছে। তো এখন থেকে আপনাদের চিন্তা আপনারা করেন। আমার মা, আমার মায়ের শ্বশুর বাড়িতে মোদির কাছে ভালো আছে, আমিও আমেরিকায় ভালো আছি, আপনারা আপনাদের চিন্তা ভাবনা করেন। তো সেই মেন্টাল জয় আবার বলে, আবার সে মানে দেশ গুছাইতে আসবে, নেতৃত্ব দিতে আসবে। তার বেহায়া মা ওই খুনি স্বৈরাচারী হাসিনা বলে চট করে ঢুকে পড়বো, ফোন করে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আবার যোগাযোগ করে যে তোমরা ঐক্যবদ্ধ হও, এই করো সেই করো, মানে মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে পিটনি, মামলা হামলার শিকার করে বিপদে ফেলে নিজে ঠিকই ওইখানে বিরিয়ানি রান্না করে, মানে শ্বশুর বাড়িতে মানে মোদির সাথে খুব আনন্দে আছে। আবার মানে তার দলের নেতৃবৃন্দরা, এই যে তার বাপের মানে শেখ মুজিবুর রহমানের
বঙ্গবন্ধু বলা যায়। সোজা কথা, যুদ্ধের আগের শেখ মুজিবুর রহমানের যেই অবদান, সেটার জন্য ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু যুদ্ধের পরে ওনার যেই কুকীর্তি অপকর্মগুলো, তার জন্য এই সবচেয়ে বড় কথা, এই শেখ হাসিনার মতন একটা খুনি, একটা স্বৈরাচার, একটা জালিম, একটা ফেরাউনের জন্ম দেওয়ার জন্য তাকে আমি ঘৃণা করি। যে মেজর ডালিম নাকি বলছিল যে এই শেখ পরিবারের রক্ত কতটা দূষিত, বা তাদের ইয়েটা, মানে তাদেরকে হত্যা করে আমরা কতটা মানে জাতিকে কলঙ্ক মুক্ত করছি বা জাতিকে রক্ষা করছি, সেটা বোঝানোর জন্য এই যে শেখ হাসিনা, শেখ রেহানা, এই দুইটাকে ছেড়ে দিছিল, যে বীজ রেখে গেলাম, ভবিষ্যৎ প্রজন্ম তোমরা দেখে রেখো তারা কি জিনিস। ওই যে শেখ হাসিনা মানে শেখ মুজিবুর রহমান যেভাবে যুদ্ধের পর বাকশাল কায়েম করে একনায়কতন্ত্র কায়েম করার একটা চেষ্টা করছিল বলেই তাকে সপরিবারে, মানে ওই যে দুইটা বেঁচে গেছিল, সপরিবারে মরতে হয়েছিল। মানে তখন দেশের বাইরে থাকার ইয়েতে হাসিনা রেহানা দুজন বেঁচে গেছিল। তো মনে হয় যে ওই দিন ওই দুইটাকে শেষ করে দিলে আজকে জাতি ওই কলঙ্ক থেকে মুক্তি পেত, হয়তো বা সবার কাছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হিসেবে শ্রদ্ধার পাত্র হয়ে থাকতো, তো কেউ তাকে ঘৃণা করতো না। কিন্তু এই যে কুলাঙ্গার, খুনি, এই ধরনের ডাইনি, পিশাচিনী, স্বৈরাচারী হাসিনার মতন একটা মেয়েকে বা ফেরাউনকে, নমরুদ তো তার ছেলে, সে নিজের মুখে বলে, তো তাকে জন্ম দেওয়ার জন্য সোজা কথা শেখ মুজিবুর রহমান কলঙ্কিত হয়েছে, এই যে অপমানিত, লাঞ্ছিত হয়েছে। আর যেই সম্মান নষ্ট হয়েছে, আমার মনে হয় না সেই সম্মান আর কোনোদিন এই বাংলার মাটিতে সে ফিরে পাবে। ঠিক আছে, এর জন্য ওই যে খুনি স্বৈরাচারী শেখ হাসিনা দরকার। আর তার দলের নেতা কর্মীরা একসময় কত অহংকার নিয়ে, কত ইয়ে নিয়ে কথাবার্তা বলতো, অন্যান্য দলকে কত তুচ্ছ তাচ্ছিল্য করতো, আর তারা আজকে চোরের মতো শোক দিবস পালন করে, মুখে মাস্ক লাগিয়ে, মুখ বেঁধে, অন্ধকার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে ইয়ে করে তারা তাদের বাপের মানে শোক দিবস পালন করতে আসছে। ছি ছি ছি, ধিক্কার জানাই তোদেরকে। এত নিষেধ, এত ইয়ে উপেক্ষা করে নিজের বিপদ ডেকে এনে সামান্য কবে কোন আমলে এই শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, ওই স্বপ্ন যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এই স্বপ্ন তারা দেখে যে ভবিষ্যতে যেন একটু সুবিধা ভোগ করতে পারে। ম্যাডাম, আপা, আমি তো ওই যে মোমবাতি জ্বালায় শোক দিবস পালন করছিলাম, এই যে আমার ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছিলাম, মানে দেখেন তখন ইউনূসের আমল ছিল, যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ইউনূস ছিল, এই সেই আমাদের উপর এত অত্যাচার জুলুম করতে পারে বা করবে, এটা ভেবেও যে আমাদেরকেও আপনার মতন তৈরি কোনো আয়না করে নিয়ে যে রিমান্ডে নিবে, এমন ঝুঁকি নিয়েও আমরা ফেসবুকে স্ট্যাটাস দিছি বা আমরা প্রোগ্রাম করছি। এই দরকার আছে রে নির্লজ্জ বেহায়ের বাচ্চারা? এই দল থেকে, মানে এই আওয়ামী লীগ নামক দল থেকে তোরা একদম বিলুপ্ত হয়ে যায়। যে এই দল, যেই দলের প্রধান, যে দলের নিজে এত বড় ক্ষতি করে, যে দেশের এত বড় ক্ষতি করতে পারে, তার মতন একটা স্বৈরাচারী হাসিনার জন্য কোনো মায়া কান্না বা কোনো শোক পালন করার কোনো প্রয়োজন নেই। এই হাসিনার জন্যই তো আজকে তোদের পিতা এই শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে অপমানিত, লাঞ্ছিত, বা তার এই শোক দিবসটা বাতিল হিসেবে গণ্য হয়েছে। তোদের একটু লজ্জা লাগে না? এই ডক্টর ইউনূসকে বা অন্যান্য দলকে বা বর্তমান বাংলাদেশ সরকারকে মানে ইয়ে না দিয়ে তোরা তোদের দলীয় প্রধান, তোদের চেয়ারপারসন বা তোদের সভানেত্রী এই খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনাকে তোরা ধিক্কার দে, তার কাছে কৈফিয়ত নেই। তোরা হাসিনাকে বাদ দিয়ে তোদের দলটা গোছানোর চেষ্টা কর। হাসিনা, রেহানা বা তাদের যেই সব বংশধরের আছে, এই জয়, পুতুল, টিউলিপ, এদেরকে বাদ দিয়ে তোরা তোদের দলটাকে তৃণমূল থেকে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা কর। যে শেখ পরিবার এটা করিস না রে, ওইটা একটা কলঙ্কিত পরিবার, ওইটা একটা জালিম পরিবার, ওইটা একটা ফেরাউন পরিবার। ঠিক আছে, আর অনেক কথা বলার ছিল, কথা মানে কি বলবো, অগোছালো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, আর অনেক 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 কথা আছে। তারপরে আবার এই দিনেই আমাদের দেশনেত্রী, আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন।
উনি আবার ওনার এই জন্মদিন পালন করাটা নিষেধ করে দিচ্ছেন, ঠিক আছে? তো সেই জন্য ওনাকে শ্রদ্ধা জানাই। উনি অনেক কিছু তেলবাজি উনি পছন্দ করেন না, উনি বোঝেন। সেই জন্য সোজা কথা একদম মন থেকে এ থেকে ওনার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা জন্ম নেয়। যে উনি ওই যে ইদানিং ঈদের মধ্যে ওনাকে খুশি করার জন্য বা তেলবাজি উনি বুঝে গেছে যে একটা অনেক দামি গরু ওনাকে উপহার দিচ্ছিলেন, কি মানিক নাকি নামে একটা গরু দিচ্ছিলেন। উনি কিন্তু সেই গরুটা গ্রহণ করেন নাই, বলছে আমি খুশি হয়েছি যাও, কিন্তু এরপর গরুটা নিয়ে তোমার এলাকায় তুমি অন্য কাউকে জবাই করে খেয়ে ফেলো বা বিক্রি করে দাও, এটা আমার দরকার নাই। কিন্তু ওই যে যেসব ইয়েরা আছে বাপ ছাড়া ইয়ের সন্তানরা, যারা নিজের বাপের ইয়ে পালন না করে, জন্মদিন মৃত্যুবার্ষিকী পালন না করে কোথাকার কোন ইয়ের শোক দিবস পালন করতে এসে তারা ইয়ে খায়, কি বলবো, আমার একটা হজবরল লেগে যাচ্ছে যে তাদেরকে ধিক্কার জানাই, ঠিক আছে? যে তোমরা তোমরা এখনো নিজের ভালোটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আবার যে ওই যে মাওলানা ওয়ালিউল্লাহ পিরোজপুরের এর মতন ভণ্ড বা আবেগী বা মুখোশধারী যারা আছে তারা ভালো হয়ে যাও, নিজের পাশা লাল করো না, ঠিক আছে? তোমরা মনে করো না যে এখানেই শেষ তোমরা। আচ্ছা ভিউয়ার্স, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আরো অনেক কথা বলা বাকি থাকলেও আজকে আর সেই কথাগুলো এখানে বলে শেষ করতে পারতেছি না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার অনেক ভিউয়ার্সের কাছে হয়তোবা আমার আজকের ভিডিওটা বা আমার আজকের কথাগুলো পছন্দ নাও হইতে পারে, কারণ দলমত নির্বিশেষে আমি এতদিন পর্যন্ত মানে অন্যরকম ভিডিও নিয়ে অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতাম। আপনারা দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসতেন। হয়তোবা আমার অনেক প্রিয়জনদের কাছে, শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার কথাগুলো খারাপ লাগতে পারে, কারণ আমার দলের সাথে যাদের দলের মানে মনের মিল নাই তাদের কাছেই হয়তোবা খারাপ লাগবে। কিন্তু সবার কাছে আমার মানে অনুরোধ বা আবদার আবেদন যে আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন। আমি যে কথাগুলো বলছি, যে স্বৈরাচারী খুনি হাসিনার কর্মকাণ্ডগুলো নিয়ে কথাগুলো বলছি, কোনো কথা ভুল বলছি কিনা এটাই শুধু চিন্তা করবেন। তো আচ্ছা, আবার মানে অন্য প্রসঙ্গে চলে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বেটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।